ডায়েরিতে স্বাগতম। গল্পটি ভিন্ন ধাঁচের, ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে আশপাশ থেকে। নতুন এক সকালের আগমন মানে আবারও কাজকর্মের শুরু। মেয়েকেরও কাজ শুরু হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করছে, তারপর বাসি থালা বাসন ধুয়ে মুছে ঘর ঝাড়ু দিয়েছে। বৃষ্টির ঋতু বলে উঠোন ঝাড়ু দেওয়ার বালাই নেই, বাইরে একটু আধটু কাদা থাকে সবসময়। আচ্ছা, বিকেলবেলা যাবে ওরা সবাই। আহনাফকে দুপুরে খেতে আসতে বলেছে আঞ্জুম বেগম। খাওয়া দাওয়া শেষে একসাথে চারজন মেলায় উদ্দেশ্যে রওনা হবে। কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে ঘরে ঢুকতে দেখে ঘুম ঘুম চোখে শুধালো রোশন। মেয়েকে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো আছড়ে পরিপাটি করতে ব্যস্ত। ঘরের কাজ করেছি, আপনি উঠবেন এখন? তাহলে ভাত দিব। রোশন হাই তুলে বিছানা থেকে উঠে বসলো। স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরনে ওর। রাতে বৃষ্টি হলে কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমানোর রোশনের অভ্যাস, কিন্তু তাতে আবার মেয়েকে ঝামেলা হয়। অসময়ে কম্বল মুড়ি দেওয়া ভালো লাগে না ওর, আর বৃষ্টি হলে ঠান্ডা লাগে। ফ্যান চললে তো ঠান্ডা আরো বেশি লাগে। যা লাগবে তাই দাও, ভাত খেতে তো আসিনি শ্বশুর বাড়ি। রোশন ইতিমধ্যে খাট থেকে নেমে মেয়েকের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। হালকা গোলাপি রঙের থ্রি-পিস পরনে মেয়েকের। এতক্ষণ ধরে চুলগুলো খোপা করেছে কেবল। রোশন হুট করে এসে সেই খোপা খুলে দিয়ে কোলে তুলে নিল ওকে। চমকালো মেহেক। এই কি করছেন সকালবেলা? কোলে তুলে বিছানায় নিয়ে যাচ্ছি। আমি এখন শোবো না, 7টা বাজে। একটু পরেই মা বোন খেতে চাইবে। রোশন মেয়েকের কোনো আপত্তি শুনে না, আলতো করে বিছানায় শুয়ে দিয়ে নিজেও মেয়েকের পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। 8টার আগে কেউ খাবার খায় না, আর ওনারা নিজেরাও তো খাবার খেতে পারেন। তোমাকে সব সময় দিতে হবে কেন? এটা তোমার বাবার বাড়ি, তবু এত কাজকর্ম কেন করো? মেলা থেকে ফিরেই বাড়ি চলে যাব। মিষ্টির বিয়ের অনেক দেরি, তখন আবার আসবো আমরা। রোশনের কথায় কিছু বলে না মেহেক। অভ্যস্ত হয়ে গেছে এইসব কাজের সাথে, তাই আঞ্জুম বেগম এখন কাজ করতে বারণ করলো, শুনে না সে। কি ভাবছো? কিছু না। রোশন মেয়েকে জড়িয়ে ধরে দুষ্টমি করে চোখের চিৎপুনি কেটে বলে। কিছু ভাবতেও হবে না। মানে? মেঘ কথা শেষ করতে পারল না। রোশন তার আগেই মেয়েকে ঠোঁটগুলি নিজের দখলে নিয়ে নিল। আকস্মিক ঘটনায় চমকালো থমকালো মেয়েটা। হাত দিয়ে সরাতে চাইলো, রোশন ছাড়ল না। সময় নিয়ে প্রেয়সীর উষ্ঠে মোহিত মোহবিষ্ট হতে লাগলো। কিয়ৎক্ষণ বাদে রোশন থামলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মেহেক। রোশন প্রিয়তমার বক্ষে মাথা রেখে আঙুল দিয়ে আঁকিবুকি করছে। এতটুকুই সহ্য করতে পারো না, কিভাবে বাকিটা সইবে সুন্দরী? মেহেক রোশনকে এক প্রকার ঠেলে সরিয়ে দিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, ভালো হন, ভালো হতে পয়সা লাগে না। আদর লাগে, বউয়ের আদর। মেঘ আর ছুটি পেল না আজ। রোশনের ডাকে সাড়া না দিয়ে আর কি উপায় থাকে তার? দুপুরের কড়া রোদে হাঁসফাঁস লাগছে সবার। সবুর হোসেন খাওয়া দাওয়া শেষে বাইরে চেয়ার পেতে বসেছেন। আশ্চর্যের ব্যাপার হলো, এই রোদের মধ্যে হুটহাট ঝিরিঝিরি বৃষ্টির আগমন ঘটেছে। বর্ষাকাল সবুর হোসেনের জন্য বেদনাদায়ক। এই বর্ষার এসেছিল কেউ তার জীবনে, আবার এই বর্ষায় সবুর হোসেনের দূর আকাশে দৃষ্টিপাত করতেই সে দিনগুলোর কথা মনে পড়ে গেল। ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। বন্ধুদের সাথে নৌকায় ঘুরতে বের হয়েছে রোজি, পলাশ, রোজি আর পায়েল। ওরা তিনজনে সবাই অনার্স শেষ করেছে কেবল। দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ওদের স্বভাব। সবাই রাজশাহীতে থাকে। ভাইয়া, এই ছোট নদীর ভিতরের রাস্তাটা কোথায় যায়? পলাশের প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল মাঝেই কালাম। কিছুটা আমতা আমতা করে বলেন, ওইদিকে কেউ যায় না সচরাচর, শোনা যায় ওই জঙ্গলে ডাকাতের বসবাস। ডাকাতের কথা শুনে ওরা তিনজনে একসাথে হেসে উঠল। রোজি কিছুটা হেসেই বলল, তাহলে চলুন দেখি কেমন ডাকাতদের আস্তানায় ওখানে। এই ছোট জঙ্গলে আবার ডাকাত? কালাম প্রথম রাজি না হলেও পরে মোটা টাকার কথা শুনে রাজি হয়ে যায়। বড় নদীর পথ রেখে সরু নদীর পথ ধরে মাঝে। কিছুক্ষণের মধ্যে ওরা জঙ্গলে
গেরা খালের মতো একটা জায়গায় এসে পৌঁছে। আচমকা গুলির আওয়াজে নড়েচড়ে উঠে সবাই। কালাম কিছু না বলে দ্রুত পানিতে ঝাঁপ দেয়। ওরা তিনজন ভয়ে জড়সড় হয়ে নৌকা ছাউনির নিচে বসে থাকে। বস বস। হঠাৎ শান্তর কণ্ঠ শুনে নড়েচড়ে ওঠেন সবুর। কল্পনার জগতে হারিয়েছিলেন ভেবে নিজেকে সামলে নিয়ে তিনি কথা বলতে লাগলেন। হ্যাঁ বল। শুনলাম রোশন ভাই নাকি বিকেলে আশেপাশের কোনো গ্রামে মেলায় যাবে। মেলা? কিন্তু যদি কোনো ঝামেলা হয়? সেটাই তো ভাবছি। রোশনের বাবা একটু ভেবে শান্তকে বললেন। রোশন যখন যা ভেবেছে নিজের সেফটি বজায় রেখেই যাবে। তবুও নিলয়কে নিয়ে তুইও চলে যাস না। হয় মেলাও দেখলে আর কোনো ঝামেলা হলেও সামলায় নিবে। শান্ত মৃদুস্বরে হেসে রাজি হলো সবুরের কথায়। বিকেলের ম্লান রোদে মেহেক, রোশন, আহানাফ, মিষ্টি অটোরিকশায় করে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্দেশ্য সন্ধ্যার পর মেলায় ঢোকা, কারণ তখন আর কোনো দলের লোক কিংবা প্রশাসনের লোক রোশনকে খেয়াল করতে পারবে না। ড্রাইভারের সাথে বসেছে আহানাফ আর মিষ্টি। মেহেক আর রোশন পেছনের সিটে। দুপুরে খাওয়া দাওয়া মিষ্টিদের সাথে করেছিল আহানাফ। সত্যি বলতে এত বছর পর যে কাউকে বিয়ে করবে কখনো ভাবতেই পারেনি আহনাফ, কিন্তু সেই কাজটা এখন করবে সে। এসব ভেবে একা একা মুচকি হাসছে সে। কি ব্যাপার, আমাদের মিষ্টির আহনাফ স্যার মুচকি মুচকি হাসছেন, তাও একা একা? রোশন হেসে বলল কথাটা। সামনে আয়নায় আহনাফের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। না মানে এমনি। মেহেক আর রোশন দুজনেই আহনাফের অবস্থা দেখে হাসছে। মিষ্টিও লজ্জা পাচ্ছে, মাথা নিচু করে আছে সে। হ্যাঁ বুঝতে পেরেছি তো, সবই এমনি। রোশন লম্বা করে টেনে টেনে বলল শেষ কথাটা। এরই মধ্যে গাড়ি থেমে গেল। আশেপাশে নজর বুলিয়ে মেহেক বলল, আমরা এসে গেছি। হ্যাঁ, সবাই একে একে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আহানাফ খুব করে চাইলো, রোশনই ভাড়া দিল। মাগরিবের আজান হচ্ছে। মেলার গেটের মুখে দাঁড়িয়ে আছে সবাই। আমার বিশ্বাস হচ্ছে না আপু, এতগুলো বছর পর আবারও মেলায় এসেছি। নিশ্চিত চোখে মুখে বিস্ময়ের ছিটে। আহানাফ আর চোখে তাকিয়ে আছে ওর দিকে। হ্যাঁ বোন, চল ভেতরে যাই। হ্যাঁ চলো। চারজনই একসাথে মেলার ভেতরে প্রবেশ করে। হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে রোশন। আহনাফ আর মিষ্টি নিজেদের মধ্যে মেলার প্রসঙ্গে টুকটাক কথা বলছে। রোশন মেহেকের পাশাপাশি হাঁটতে হাঁটতে সুযোগ বুঝে মেহেকের ডান হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিল। মেহেক একবার ছাড়াতে চাইলো, ছাড়াতে পারছে না। কি করছেন? ওরা আছে তো সাথে। তাতে কি, আমার বউয়ের হাত আমি ধরেছি। তাছাড়া ওরা তো তোমার মতো আনরোমান্টিক না। রোশন সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল কথাটা। মেহেক চোখ পাকিয়ে তাকাতে সিগারেটের অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে মিটিমিটি হেসে আবারও বলে রোশন, অমনি না তাকিয়ে বললেই তো হয়, আমার হট অ্যান্ড হ্যান্ডসাম বর সিগারেট খেও না। আপনি আপনার মুখটা বন্ধ করুন এবার। রোশন ঠোঁটে আঙুল চেপে হাঁটতে লাগলো। মেহেক ওর কাজকর্ম দেখে ফিক করেই হেসে উঠতে রোশনও হেসে উঠল। মেলায় ঢুকতেই মিষ্টি আর মেহেকের নজর পড়লো কাচের রং বেরঙের চুড়ির দিকে। মিষ্টি এক প্রকার দৌড়ে গেল দোকানের সামনে। আসলে একসাথে এত চুড়ি এমনি বাজারে দোকানে দেখেনি কখনো। আপু এদিকে এসো, দেখো কি সুন্দর ছুরি। মিষ্টির হাসি হাসি মুখখানার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফ। মেয়েটা কতটা প্রাণচঞ্চল, অথচ মাঝে মধ্যে আনমনি কিসব ভাবে হয়তো পুরনো ক্ষত মনে পড়ে যায়। মেয়েকেও মিষ্টির পাশে গিয়ে বসল। মাটিতেই হোগলা জাতীয় কিছু চুড়ি সাজিয়ে রাখা। দুজনেই চুড়ি দেখছে। কি হলো, দুই বোন কি চুরি শুধু দেখেই যাবে নাকি কিনবেও? রোশনের কথায় মেহেক ভেংচি কাটল। মিষ্টি হেসে বলল, হ্যাঁ কিনবো তো ভাইয়া। আপু তুমি এই লাল ছুরিগুলো নাও না। লাল? মেঘ ফ্রিউচিয়ে শুধালো। রোশন মাঝে খানি বলে উঠল, হ্যাঁ লাল। এখন লাল রেশমি চুড়ি পরে আমার সাথে ঘুরবে মেলায়। আহনাফ রোশনের কথায় ঠোঁট চিপে হাসছে। লোকটা কতটা ঠোঁট কাটা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মেহেক। কথাটা বাড়ালে হয়তো আরো বেফাস কথাবার্তা শুরু করবে রোশন। সেসব ভেবে মেঘ চুপচাপ এক ডজন লাল চুড়ি হাতে নিল। 1 ডজন নিবে না পা? দোকানদার মাঝ বয়সী তবে হাস্যজ্জ্বল মানুষ হেসে হেসে এই কথা বলছে। মেঘ কিছু বলার আগেই মিষ্টি বলে, 4 ডজন দিন চাচা, আমার জন্য গোলাপি, সাদা আর আপুর জন্য লাল আর নীল রঙের। মেঘের প্রিয় রং নীল, সেটা ভালো করেই জানে মিষ্টি। আচ্ছা আপা। দোকানদার চুড়ি প্যাকেট করে দিলেন।
আহনাফ টাকা দিতে চাইলেও রোশন দিতে দিল না। বয়সে ছোট হলেও সম্পর্কে বড় হওয়ায় রোশনের জোরাজুরির সাথে আহনাফ ঠিক পেরে উঠছে না। চুরির দোকান থেকে বেরিয়ে ওর সামনে এগোচ্ছে আহনাফ আর মিষ্টি। আগের মতোই মেলা সংক্রান্ত কথা বলতে বলতে সামনে এগিয়ে গেছে। মেয়েকেও আশেপাশে দেখতে দেখতে হাঁটছে। হঠাৎ রোশন মেয়েকে হাত ধরে দাঁড়িয়ে গেল। কি হলো? দাঁড়াও একটু। রোশন মেয়েকের ওড়না আরেকটু প্রসারিত করে পকেট থেকে একটা সেফটিপিন বের করে কাঁধে আটকে দিল। জর্জের 3 পিস বলে বারবার ওড়না পড়ে যাচ্ছিল। মেঘ চুপচাপ লোকটার কাণ্ড দেখল। এত কেয়ার করে কেন লোকটা? মেঘ মৃদু হেসে শুধাল। এখন যাই? না, আরেকটু। চুরির প্যাকেট থেকে লাল রঙের চুড়ি ডজন বের করে সেগুলো মেয়েকের হাতে পুড়িয়ে দিল। সবুজ আর লাল রঙের 3 পিসের পরনে মেয়েকের সাথে সবুজ রঙের হিজাব। এখন ঠিক আছে, চলো সুন্দরী। চলুন ডাকাত সাহেব। হট বয়। মেঘ ফিক করেই হেসে উঠল কথাটা শেষ করে। বউয়ের মুখে হট বয় কথাটা শুনে রোশন তো পেঁচাই খুশি। মুহূর্তেই কোমরে হাত দিয়ে মেঘকে বুকের সাথে টেনে নিয়ে বলল। মুড হচ্ছে নাকি? চলো বাড়ি যাই। মেঘ রোশনকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আপনি একটা পাগল, এটা মেলা, চলুন। মেঘ হাঁটতে শুরু করেছে। রোশন জিব্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। বইয়ের প্রেম স্থানকালের জ্ঞান লোপ পেয়েছে তার। সামনে হাঁটতে হাঁটতে বলল সে। সরি সুন্দরী, আসলে তোমার মুখে এতদিনে নিজের এত সুন্দর প্রশংসা শুনে না মনটা নেচে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ হয়েছে, চলুন এখন। ওরা অনেকটা সামনে এগিয়ে গেছে। ওকে। দুজনই এগুলো সামনে। রাত 10টার পর্যন্ত মেলায় ঘোরাঘুরি করলো 4 জন। এরই মধ্যে বেশ কিছু জিনিসপত্র কিনেছে, যেমন রেশমি চুড়ি, মাটির জিনিসপত্র, শাড়ি, পাঞ্জাবি, আরও টুকটাক কিছু। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এসেছে। মিষ্টির তো এরই মধ্যে চোখে ঘুম নেমেছে। মেহেকের কাঁধে মাথা দিয়ে বেঘুরেই ঘুমাচ্ছে বেচারি। পুরো মেলায় থাকাকালীন সময় লিমন আর শান্ত দূর থেকে ওদের উপর নজর রেখেছিল, কিন্তু সেটা রোশন নিজেও টের পায়নি। মেহেক, মিষ্টি কি সত্যি ঘুমিয়ে গেছে? সামনের সিট থেকে পেছনে উকি দিয়ে জিজ্ঞেস করে আহনাফ। মেহেক মিষ্টির দিকে দৃষ্টিপাত করে নিশ্চিত হয়ে বলে, হ্যাঁ ভাইয়া। মাথা ব্যথা করছিল বললো তখন, সেজন্য হয়তো ঘুমিয়ে গেছে। চিন্তা নেই, বাড়ি গিয়ে ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। তা ঠিক। তার রোশন কোনো সমস্যা হলে বলবে কিন্তু। আহনাফের কথার মানে রোশন বুঝতে পেরেছে। ভাবছি কালকে চলে যাব। রিস্ক নিয়ে থাকা ঠিক হবে না। তাছাড়া তোমাদের বিয়ের তো অনেক দেরি। আহনাফের মুখটা শুকিয়ে গেল। বিয়েটা এতদিন পর কেন? হ্যাঁ, যা ভালো হয় করো, কিন্তু আমি ভাবছি এভাবে লুকিয়ে লুকিয়ে কি জীবনের স্বাদ পাওয়া যায়? মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও পারো না। দীর্ঘশ্বাস ফেল রোশন। সত্যি বলতে এই কয় মাসে ও নিজেও এসব ভেবেছে। এরকম জীবন আর চায় না রোশন। মেঘকে নিয়ে সুন্দর স্বাভাবিক একটা জীবন চায়, কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে বুঝতে পারছে না। সব কিছু ছেড়ে দিল, প্রশাসন তো ছাড়বে না। গাড়ি থেমে যাওয়াতে প্রসঙ্গ বদলে যায়। আহনাফের বাড়ির সামনে গাড়ি থেমেছে। ও এখান থেকে নেমে যাবে। মিষ্টির দিকে এক ঝলক তাকিয়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে এগোলো আহনাফ। এখান থেকে মিনিট 7 পরে মিষ্টিদের বাড়ির সামনে পৌঁছাবে। এসেছিস আহনাফ? এইদিকে আয় তো। বাবার ডাকে বসার ঘরে দাঁড়িয়ে গেল আহনাফ। আহনাফের চাচা চাচিও বসে আছে। আহনাফ অন্য একটা সোফায় বসলো। হ্যাঁ বাবা, ফ্রেশ হয়ে এসে শুনি। তেমন কোনো কথা নেই, শুধু একটা মতামত নেওয়ার জন্য। হ্যাঁ বলো তাহলে। আহনাফ উঠে দাঁড়িয়ে আছে। কথা শেষ হতেই গোসল করতে ছুটবে। গরমে অসহ্য লাগছে। তোর চাচা চাচি বলছিল বিয়েটা এই মাসের মধ্যে দিয়ে দিতে। মাস 2 পর ওরা ঢাকা চলে যাবে। আহনাফ চমকালো একটু। মেঘ না চাইতে বৃষ্টি। নিজেকে ধাতস্থ করে বলল, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার কোনো সমস্যা নেই। এখন আসছি, বাকি কথা খেতে খেতে হবে। ছোট মা খাবার রেডি করো। আহনাফ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল। আহনাফের চাচি মুচকি হেসে ডাইনিং টেবিলের দিকে এগোলেন। মেলা থেকে কিনে আনা জিনিসপত্র নেড়েচেড়ে দেখছে মেহেক। রোশন শুয়ে শুয়ে ফোন টিপছে। একটা ইংরেজি আর্টিকেল পড়তে পড়তে সেদিকে খেয়াল চলে গেছে। মাঝে মধ্যে রোশনের অবাক লাগে, কিভাবে এত কঠিন এই ইংরেজি পড়তে পারে ও। লেখাপড়া করার কোনো চিত্র ওর মানসপটে ভেসে ওঠে না কখনো। কি দেখছেন ফোনে? এদিকে আসুন একবার। মেয়েকে ডাকে নড়েচড়ে উঠল রোশন। পাশে তাকিয়ে দেখলো হাতে পাঞ্জাবি নিয়ে ডাকছে মেহেক।
ড্রেসিং টেবিলের কাছে চেয়ারে বসে আছে মেহেক। বাসর করতে চাইছো সুন্দরী? পাঞ্জাবি পরে আরেকবার বাসর রাত কাটাতে কোনো আপত্তি নেই আমার। মেহেকের সামনে ঝুঁকে হাসছে রোশন। মেহেক নিজেও হাসল। উঠে দাঁড়িয়ে পাঞ্জাবিটা রোশনের গায়ে জড়িয়ে ধরে দেখে বলল, সুন্দর লাগছে। পাঞ্জাবি পরেন না কেন? এমনিতেই জঙ্গলে থাকি, করি ডাকাতি, পাঞ্জাবি পরে কি করব সুন্দরী? এখন থেকে পরবেন। জো হুকুম মেরি বিবি জান, এখন পড়তে হবে। মেঘ মাথা নেড়ে বলল। রোশন হেসে পাঞ্জাবি হাতে নিয়ে বলল, আমি পাঞ্জাবি পরলে তোমাকেও শাড়ি পরতে হবে। আর একটা কথা, কোমরে হাত দিয়ে মেঘকে বুকের সাথে মিশিয়ে ফেলে বলল রোশন। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে শোধালো, কি? সুন্দরী বউকে শাড়ি পরা দেখে যদি দুষ্টু বর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আমার কিন্তু কোনো দোষ নেই। আপনি একটা বজ্জাত লোক। বউয়ের নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে জোরে হেসে উঠল রোশন। হ্যাঁ তা ঠিক, তুমি এখানেই শাড়ি পরে নাও, আমি একটু পর আসছি। হাতে পাঞ্জাবি নিয়ে ঘর থেকে বেরোতে উদ্যত হলো রোশন। আপনি কোথায় যাচ্ছেন? আসছি একটু পর, এত টেনশন করো না সুন্দরী, প্রেমে পড়ে যাবে আমার। চোখে টিটপুনি কেচে বলল রোশন। মেঘ ভেংচি কাটল। হ্যাঁ, আমার ঠাকা পড়ছে। রোশন ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে মেঘ একা একা হাসতে লাগলো। ভালোই লাগে লোকটার দুষ্টুমি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। স্মৃতির পাতায় গানটা খুব স্পষ্ট সবুরের। এখন রাত 2:30টার কাছাকাছি। রোজির কথা ভীষণ মনে পড়ছে আজ। একটা মানুষকে তীব্রভাবে ভালোবেসে দেখা যায় না, ছোঁয়া যায় না, সে কি ভীষণ যন্ত্রণা তা প্রতিদিন টের পায় সবর। ভালোবাসার মানুষটিকে পাওয়ার তীব্র বাসনা আজীবন একরকমই থাকে, হোক সেটা যৌবনী কিংবা বৃদ্ধকালে। রোজির উপর কোনো রাগ অভিমান নেই ওনার, শুধু আছে ভালোবাসা। একটা বদ্ধ ঘরে আটকে আছে রোজি। ওর সাথে দুজনকে 3 দিন আগে ডাকাতরা মেরে ফেলেছে, তাও ওর চোখের সামনে। বিষয়টা রোজির জন্য খুব ভয়ঙ্কর ছিল। কেমন একটা ঘোরের মধ্যে আছে মেয়েটা। চিন্তা শক্তিও আগের মতোই প্রখর নেই। বলতে গেলে খাওয়া দাওয়া গোসল সব কিছু নেই। 3 বেলা খাবার দিলেও গেলেও রোজি কিছু খাচ্ছে না। এই জানোয়ারদের দেওয়া কোনো খাবার সে খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সবুর এই দলের প্রধান, সে শুনেছে তার ইচ্ছেতেই এখনো বেঁচে আছে রোজি। কিন্তু কেন? রোজির মনে অনেক প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। সারা রাত না ঘুমানোর জন্য ফজরের দিকে ঘুমিয়ে গেছেন সবুর হোসেন। নির্ঘুম রাতগুলো শেষ হয় ঠিক সকালের আগে থেকে। সকাল সকাল মিষ্টির বিয়ের কথাবার্তা চলছে। আহনাফ একটু আগে সিদ্দিক আহমেদকে সবটা জানিয়েছে। হিসেব মতো 13 দিন পর আহনাফ আর মিষ্টির বিয়ে। মিষ্টি বাবা মায়ের বিয়ের দিন তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে আহনাফের পরিবার থেকে তারিখ ঠিক করা হয়েছে। সবকিছুর মধ্যে মিষ্টির কেমন একটা লাগছে আজ। মনে হচ্ছে আহনাফকে ঠকাচ্ছে ও। যে শরীর শত শত পুরুষ রূপী হানাদের দল খুবলে খেয়েছে, সেই শরীর কিভাবে আহনাফ গ্রহণ করবে? নেহাত লোকটা খুব ভালো, তাই মিষ্টির ওপর দয়া প্রদর্শন করছে বলেই মনে হয় ওর। কি রে, গরম গরম ভাত না খেয়ে এই দরজার কাছে বসে আছিস কেন? মিষ্টিকে দোরগোড়ায় বসে থাকতে দেখে সুথালো আঞ্জুম বেগম মেঘ, রোশন আর সিদ্দিককে খাবার পরিবেশন করে দিচ্ছে। মায়ের কথায় উঠে দাঁড়ালো মিষ্টি। আপুর সাথে খাবো মা, ভাইয়া আর বাবা খাওয়া শেষ করুক আগে। তোর ভাইয়া কি মেয়েকে ছাড়া খায়? একসাথে খাবার না খেলে জোর করে বসায় ছেলেটা। যা যা, তুইও খেয়ে নে। এখন একদম অনিয়ম করবি না। আমি গেলাম পুকুর পাড়ে। আচ্ছা মা। আঞ্জুম মেয়েকে বলে কয়ে নিজের কাজে এগোলেন। মিষ্টিও খাওয়ার ঘরে যাচ্ছে। বাবা, মিষ্টির বিয়ের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, আপনি বলতে বললে বলবো। মেঘ বুঝতে পারছে না রোশন হঠাৎ মিষ্টির বিয়ে নিয়ে বাবাকে কি বলতে চাচ্ছে। সিদ্দিক খেতে খেতে জবাব দিলেন, অবশ্যই বলো। মিষ্টির বিয়েতে খাওয়া দাওয়ার সব খরচ আর গয়নাকাটি সব কিছু আমি দিব। সেটা হয় না বাবা, তুমি আমার জামাই, তুমি আমাদের পাশে থেকো, তাতেই হবে। রোশনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ। মানুষটা ততটাও খারাপ না যতটা মেঘ ভাবত। ছেলে মনে করে রাজি হয়ে যান বাবা, মিষ্টিকে আমি বোনের থেকে কম ভালোবাসি না। বাবা ছাড়া মা, বোন কিংবা ভাই কিছুই নেই আমার জীবনে, তাই
মিষ্টিকে পেয়ে নিজের বোনের মতোই ভাবি। আমি যদিও ভালো মানুষ না, কিন্তু এতটুকু তো বোনের জন্য করতে পারি, তাই না? রোশনের কথায় খারাপ লাগছে সিদ্দিকের। আসলে মানুষ তো জন্মগতভাবে অপরাধী হয়ে জন্মায় না, পারিপার্শ্বিক অবস্থার কারণে অপরাধ করতে বাধ্য হয়। ছেলেটার জন্য মায়া হচ্ছে ওনার। মেয়েকে চোখে জল টলমল করছে। রোশনের বিষয় চিন্তা ভাবনার আগে থেকে বদলেছে মেহেকের। ঠিক আছে, বিয়ের আগ পর্যন্ত কিন্তু এখানেই থাকবে তোমরা। কিন্তু বাবা, ওনার তো ঝামেলা। মেহেক মাঝখান থেকে কথা বলে। সিদ্দিক একটু চুপ থেকে বললেন, সেসব আমি বুঝে নিব। কিছু টাকা পয়সা দিলে সব কিছু ঠিক থাকবে। তেমন কিছুর আঁচ পেলে রোশন চলে যাবে। ঠিক আছে বাবা। আজ 2 দিন হলো মিষ্টির সাথে কথা হয়নি আহনাফের। কল দিয়েছে, টেক্সট করেছে, কিন্তু মিষ্টির কোনো রেসপন্স পায়নি। সেই জন্য আজ সন্ধ্যা হতে মিষ্টিদের বাড়িতে চলে এসেছে আহনাফ। হবু জামাইকে আপ্যায়ন করতে ব্যস্ত আঞ্জম। রোশন মেয়েকে সাথে নিয়ে একটু বেরিয়েছে। সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, তাই বাড়ি থেকে বেরিয়ে সামনেই হাঁটতে গেছে দুজন। মিষ্টি নিজের ঘরে বসে আছে। আহনাফ কি বলবে, কেন এড়িয়ে যাচ্ছে তা তো নিজেও জানে না মিষ্টি। আন্টি, আমি আর কিছু খাবো না। মেহেক, রসুন, ওদের কোনো সারা শব্দ নেই যে? ওরা বাড়িতে নেই, একটু বেরিয়েছে। মিষ্টি ঘরেই আছে, তুমি গিয়ে কথা বলো, আমি বরং একটু আসছি। আঞ্জুম বেগম আহনাফকে বলে রান্নাঘরের দিকে গেলেন। আহনাফ ইতস্তত ভাব কাটে মিষ্টির ঘরের দিকে এগোলো। এদিকে মিষ্টি নিজের ঘরে পায়চারি করে যাচ্ছে। অস্থির লাগছে ভীষণ। দরজার দিকে দৃষ্টিপাত করতে আহনাফকে দেখছে মিষ্টি। মৃদু হেসে মিষ্টি বলে, ভেতরে এসে বসুন স্যার। আহনাফ বিনা কথায় ঘরে ঢুকে সরাসরি বিছানার এক পাশে বসলো। শাড়িটা পরেছিলে? শাড়িটা মিষ্টির মনে পড়লো সবার নজর এড়িয়ে আলাদা করে একটা শাড়ি কিনে দিয়েছিল আহনাফ। না। ভালো করেছো, আমাদের বাড়িতে গিয়ে পড়বে একেবারে। মিষ্টি মাথা নাড়ালো একবার। আহনাফ মিষ্টিকে স্বাভাবিক করতে চাইছে। মিষ্টি বুঝতে পারছে, কিন্তু ঠিক নিজেকে সামনে নিতে পারছে না। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহনাফ বসা থেকে উঠে মিষ্টির কাছে এগিয়ে গেল কিছুটা। মিষ্টি চমকালো, এক পা করে পিছিয়ে যাচ্ছে ও। আহনাফ এগোচ্ছে, তবুও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় থেমে গেছে মিষ্টি। আহনাফ মুচকি হাসলো, মেয়েটা ভয় পাচ্ছে। কি করছেন? মিষ্টির চোখে মুখে বিস্ময় ও ভয় স্পষ্ট। আহনাফ ওকে শান্ত করতে একটু পেছনে এগিয়ে গেল। টিপ বাঁকা হয়েছে। মিষ্টি কপালে হাত দিল। আহনাফ সামনে এগিয়ে নিজে টিপটা ঠিকঠাক জায়গায় পরিয়ে দিল। এবার হাঁপ ছেড়ে বাঁচলো মিষ্টি। ধন্যবাদ স্যার। একা করে যা খুশি ডাকো, কিন্তু বাইরে বসে স্যার বলে আর ডেকো না। অভ্যাস করতে হবে তো। মিষ্টির ঠোঁটের কোণে হাসির রেখা আটকে নিল। অদ্ভুত মানুষ, একবারও জিজ্ঞেস করলো না কেন 2 দিন কথা বলেনি। এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। হাতে হাত রেখে খোলা মাঠে হাঁটছে মেহেক ও রোশন। ছোটবেলার গল্প জানতে চেয়েছিল রোশন, ব্যাস মেহেক সেই যে বলতে শুরু করেছে, আর তা আমার নামগত নেই। অবশ্য রোশনের সবকিছু বেশ উপভোগ করছে। মাঝে মধ্যে কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে প্রিয়তমার। তারপর কি আর ধরতে পেরেছিলে পেন্সিল চোরকে? আরে না, জানেন তখন তো জানতাম না কে চুরি করেছিল, কিন্তু একদিন জানলাম আমাদের ক্লাসের ফরিদা নিয়েছিল। ওর এমনিতেই হাত টানের অভ্যাস ছিল। রোশন হাসছে, মেঘ দাঁড়িয়ে গেল, প্রিয় চেয়ে শুধালো, আচ্ছা এবার আপনার পালা, আপনার ছোটবেলার কথা বলুন কিছু। মেঘের প্রশ্নে ভাবনায় পড়ে গেল রোশন। বলার মতো কোনো স্মৃতি নেই ওর মস্তিষ্কে, সবকিছু অস্পষ্ট ধোঁয়াশা। আমার ছোটবেলায় তেমন কিছু নেই, মানে বলার মতো কিছু মনেই নেই। মনে নেই কিছু না। রোশন মেঘের কোমরে হাত রেখে দাঁড়ালো। মেঘও রোশনের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সত্যি মনে নেই সুন্দরী, সবকিছু অস্পষ্ট। মেঘ বুঝতে পারলো না সত্যি বললো না কি লোকটা মজা করছে। হ্যাঁ বুঝতে পেরেছি, চলুন এখন বাড়ি যাই। মিষ্টি একা একা নিশ্চয়ই আমাদের মিস করছে। ঠিক বলেছ, চলো আজকে 3 জনে একসাথে লুডো খেলবো, তোমাদের 2 বোনকে হারিয়ে দেব। মেঘ জোরে হাসতে হাসতে বলল, দেখা যাবে সেটা। রোশন কথা না বলে হুট করে মেঘকে কোলে তুলে নিল। মেহেক মোটেও চমকালো না তাতে। এই লোক যে এইসব করে তা তো আর নতুন না। এভাবেই বাড়ি নিয়ে যাবেন? তোমার সমস্যা তাতে সুন্দরী? মোটেও না, হেঁটে যাওয়ার বদলে যদি কোলে করে যাওয়া যায়, কার সমস্যা হয়?
রোশন মুচকি হেসে হাঁটতে লাগলো। আকাশের সুন্দর চাঁদখানাও যেন ওদের সাথে বাড়ির দিকে এগোচ্ছে। বিয়ের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে দুই বাড়িতেই। সপ্তাহখানেকের পরে মিষ্টি আর আহনাফের শুভ পরিণয় ঘটবে। সবাই তাই কোমর বেঁধে কেনাকাটা করতে শুরু করেছে। এরই মধ্যে রোশন একবার জঙ্গলে গিয়ে টাকা পয়সা নিয়ে আসতে, একমাত্র শালিকার বিয়েতে কোনো কমতি রাখবে না সে। আইস ময়নার গায়ে হলুদ, কাইল ময়নার বিয়ে। পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া। গায়ে হলুদের গানে মুখরিত আজ সিদ্দিক আহমেদের বাড়ি। এই বাড়ি ছোট মেয়ে মিষ্টির বিয়ে আজ। সকাল হতেই তাই সবাই যে যার কাজে লেগে গেছে। এখন বেলা 11:30। মিষ্টির নানি জরিনা বেগম উঠানের মাঝখানে বসে শিলনোড়ায় হলুদ পিষছে। শিলনোড়ার সামনে কুলোয় কাঁচা হলুদ, দুর্বাঘাস, পান, সুপারি আরও কিছু জিনিসপত্র রাখা হয়েছে। জরিনা বেগম নাতনির বিয়ের আনন্দে পান চিবোতে চিবোতে ওনার কাজ করছে। পাশে গোল হয়ে বসে আছে কিছু ছেলে মেয়েরা। আশেপাশের প্রতিবেশীদের মুখরোচক গল্প এখন বন্ধ হয়ে গেছে। আহনাফকে গ্রামের সবাই সম্মান করে, তাকে নিয়ে কোনো সমালোচনা কেউ করে না। তাই মিষ্টি আহনাফ স্যারের বউ হবে বলে তাকে নিয়েও কোনো প্রকার আলোচনা করতে আগ্রহ পাচ্ছে না এখন প্রতিবেশীরা। নানি, তোমার কত দূর হলো? 1 ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিকে গোসলের জন্য উঠোনে নামানো হবে। মেঘ কাকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে। পুকুর থেকে পানি এনে বড় ড্রামে রেখে ফিটকিরি মিশিয়ে সেই পানি দিয়ে মাংস ধুতে হয়। এই তো আর একটু সময় লাগবে আমার। 12:30টার দিকেই তোরা মিষ্টিকে গোসল করাতে পারবি। আচ্ছা নানি। মেঘ কথা শেষ করে দ্রুত রান্নাঘরের দিকে এগোলো। কথা বলার ফুসরত নেই আজ। লোকজন গিজগিজ করছে চারিদিকে। গ্রাম অঞ্চলে বিয়ে শাদী মানেই এমন হই হল্লড়। তার উপর গায়ে হলুদ। শেষে সবাইকে মিষ্টির বদলে ফিরনি খাওয়ানো হবে বলে লোকজনের আনাগোনা একটু বেশি। সুন্দরী, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছে রোশন। মেঘ ড্রামে পানি ঢেলে ফের কলসি নিয়ে বের হতে গেলে হাত ধরে ফেলে। এখন প্রেম করার সময় নেই, হাত ছাড়ুন, অনেক কাজ। রাতে কি পাবো? নাকি রাতেও কাজ করবে? মেঘ হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। হাতটা আস্তে করে ছাড়িয়ে যেতে যেতে বলল, যার বউ রাতে তার সাথেই থাকবে। রোশন রাজ্য জয় করে ফেলেছে এমন ভাবখানা করে হাসতে হাসতে উঠোনের এক পাশে গিয়ে দাঁড়ালো। ভাগ্যিস ডাকাতি করতে এলে মুখে কাপড় বেঁধে আসতো আগে, সেই জন্য গ্রামের লোকজন এমনি বুঝতে পারে না। কিন্তু মুখে মাস্ক পরলে চোখ দুটো বেশ সন্দেহ করে। বিষয়টা পুরোপুরি উল্টো লাগছিল। কিন্তু মেহেক পরে বলল, মুখ ঢেকে রাখলে আরও সন্দেহ করে লোকজন, তাই এমনি থাকাই ভালো। তাছাড়া কোনো সমস্যা হলে বেকআপ প্ল্যান তো করাই আছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে মিষ্টির গায়ে হলুদ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গড়িদের সময় বেলা 3টা। সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো মাত্র। রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। মিষ্টিকে সাজাচ্ছে ওর বান্ধবীরা। মেহেকার আঞ্জুম বেগমের একটু দাঁড়িয়ে থাকারও সুযোগ নেই। রোশন বেচারা আজ একা একা বোর হচ্ছে শুধু। যার সাথে একটু গল্পগুজব করতো সেই মিষ্টির আজ বিয়ে, তাই এখানে ওখানে বসে ফোন টেপা ছাড়া আর কোনো কাজ নেই এখন। বাড়ির বাইরে বেরোতে পারবে না বলে রোশন অনেক কাজের হাত থেকে বেঁচে গেছে। এত নাড়াচাড়া করলে সাজাবো কিভাবে? মিষ্টি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেল। নীলার কথাই এই অভিব্যক্তি তার। নীলা আর সাজতে হবে না রে। হ্যাঁ বললেই হলো, চুপচাপ বস তো। নীলার কথায় কোনো রকম চুপ করে বসেছে মিষ্টি। বাড়ি মেকআপ কখনো করেনি বলে অস্বস্তি লাগছে। এরই মধ্যে মেহেক সাজগোজ কত দূর হলো তা দেখতে এসেছিল। এখন আবার বলল, কত দূর হলো নীলা? আসরের নামাজের পরপর বিয়ে, বেশি সময় নেই কিন্তু, হাত চালিয়ে কর একটু। আপু, এত সাজগোজ কেন করতে হবে বলো তো? কখন থেকে সাজিয়ে যাচ্ছে ওরা? তুই চুপ থাক মিষ্টি। নীলা মিষ্টির দিকে তাকে ভালো করে দেখলো। লাল টুকটুকে বেনারসি পরনে, চুলগুলো খোপা করা, খোপায় গোলাপ ফুল, মুখে ব্রাইডাল মেকআপ, কানে গলায় হাতে সোনার গয়না, একেবারে পারফেক্ট সাজ। মেকআপ দেখো তো হয়েছে না? মেহেক বোনকে দাঁড় করিয়ে আপাতমস্তক নজর বুলিয়ে নিল একবার। বোনকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেহেক খুব সুন্দর লাগছে রে। আমার ছোট বোনটার আজ বিয়ে হবে, সুখে থাকিস বোন আমার। মিষ্টি মেয়েকে জড়িয়ে ধরে ছলছল নয়নে বলল, তোমাদের ছেড়ে কিভাবে থাকবো জানি না আপু। পাগলি, মেয়েদের জন্মই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। দেখ না, আমার বিয়ের সব কিছু তো জানিস। জোড়াজুড়ি করে থাকলেও
অভ্যাস তো হয়ে গেছে বল। তোর তো ভালোবাসার সংসার হবে। দেখিস আনাফ তোকে খুব ভালো রাখবে। এখন বস এখানে, আমি দেখি বাইরে গিয়ে। বোনকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল মেহেক। মিষ্টির বান্ধবীরা ওর সাথে আনাফকে নিয়ে ঠাট্টা তামাশা করতে ব্যস্ত হয়ে উঠেছে এরই মধ্যে। নিশুতি রাত, বাইরে থেকে ব্যাঙ সহ নানা ধরনের পোকামাকড়ের আওয়াজ ভেসে আসছে। দু পরিবারের সম্মতিতে এবং খুশিতে আনাফ ও মিষ্টির বিয়ে সম্পূর্ণ হলো আজ। সন্ধ্যার আগে আগে মিষ্টিকে নিয়ে গেছে বরপক্ষ। একমাত্র মেয়েকে বিদায় দিতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন আঞ্জুম বেগম। এখন স্বাভাবিক আছে। সারাদিন খাটাখাটনি করে না খেয়ে দিয়ে ক্লান্ত বদনে ঘুমিয়ে গেছে। কি হলো? ওদিক ফিরে শুয়ে রইলে কেন সুন্দরী? আমার ঘুম পাচ্ছে। রোশন মেয়েকের দিকে এগিয়ে শুয়ে কোমরে হাত রাখলো। মেয়েকেরও শরীর ক্লান্ত লাগছে। ঘুমাও, কিন্তু আমার দিকে ফিরে। কেন? তোমাকে দেখতে দেখতে ঘুমাবো সেজন্য। রোশনের দুষ্টু মিষ্টি কথায় হাসি আটকে রাখতে পারে না মেহেক মৃদু হেসে বলল, আপনি তাহলে এদিকে এসে শুয়ে পড়ুন, তাহলে আমাকেও আর ওদিকে ফিরে শুতে হবে না, আর আপনার ইচ্ছেও পূর্ণ হবে। মেহেক বলা মাত্র রোশন অন্য পাশে এসে শুয়ে পড়েছে। আহা, সুন্দরীর কত বুদ্ধি। এখন ঘুমাও তুমি, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এমনি ঘুম আসবে, হ্যাঁ তো আদরের দরকার নেই। রোশন কিছু বলল না। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেহেক আর বাধা দিল না, পরম শান্তিতে চোখ বন্ধ করে ফেলল। ডিম লাইটের মৃদু আলোতে ফুল দিয়ে সজ্জিত বিছানায় বসে আছে মিষ্টি। বিয়ের ভারী শাড়ি গয়নার বদলে এখন হালকা ফুলের স্বাদ শোভা পাচ্ছে মিষ্টির বদনে। দেয়াল ঘড়ির দিকে বারবার তাকিয়ে যাচ্ছে মেয়েটা। রাত 12টা ছুঁই ছুঁই, তবু মানুষটা ঘরে আসছে না কেন? বাইরে বৃষ্টি হচ্ছে, জানালার গ্রিল ভেদ করে ঠান্ডা হাওয়া এসে ঢুকেছে ঘরে। তবে কি বিয়ে করার পর আফসোস হচ্ছে আনাফ স্যারের? কোনো কারণে কি অতীত নিয়ে ভাবছেন? এমনিতে আসার সময় মাকেও ওইরকম অবস্থায় দেখে এসেছে। এরই মধ্যে এখন আহনাফের এমন আচরণ, সবকিছু মিলিয়ে অস্থির লাগছে মিষ্টির। হঠাৎ দরজা খোলার আওয়াজে ভাবনায় ছেদ ঘটল ওর। মাথা উঁচে দরজার দিকে তাকে দেখে শুভ্রতায় মোড়ানো এক বলিষ্ঠ দেহের পুরুষ রুমে ঢুকে দরজা আটকে দিচ্ছে। হাতে তার একটা ব্যাগ। মিষ্টি বিছানা থেকে নেমে এগিয়ে গেল আহনাফের দিকে, কিন্তু মিষ্টি যখনই ঝুঁকে পায়ে হাত দিতে সালাম করতে গেল, আহনাফ তাকে বাধা দিয়ে বলল, পায়ে হাত দিচ্ছ কেন? এসব ঠিক না, মুখে সালাম দিতে হয়। মিষ্টি বুদ্ধিমতী মেয়ে, কাল বিলম্ব না করে মুচকি হেসে বলল সে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুঃখিত মিষ্টি, অনেকক্ষণ অপেক্ষা করালাম তোমাকে। একটু বের হয়েছিলাম, এর মধ্যে বৃষ্টি শুরু হলো, সেজন্য দেরি হয়ে গেছে। মিষ্টি হাঁপ ছেড়ে বাঁচলো। এতক্ষণ নানান দুশ্চিন্তা হচ্ছিল। লম্বা নিঃশ্বাস ফেললো মেয়েটা। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, চলো বিছানায় বসে কথা বলি। আহনাফ মিষ্টিকে ইশারা করে খাটে গিয়ে বসলো। হাতের ব্যাগটা পাশে রেখে মিষ্টিকেও হাত ধরে বসালো মুখোমুখি। আহনাফ ব্যাগের ভেতর থেকে একটা প্যাকেট বিরিয়ানি বের করলো, রেস্টুরেন্ট থেকে কিনে আনা, সাথে কিছু চকলেট আর একটা মোবাইল। এসব কেন আনলেন? মিষ্টি বিস্ময় মিশ্রিত কণ্ঠে শোধালো। মুচকি হেসে বলল আহনাফ, তুমি তো গরুর মাংস খাও না, সেই জন্য চিকেন বিরিয়ানি এনেছি। বাসাতেও গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হয়েছে। সারাদিনে দখলে নিশ্চয়ই খিদে পেয়েছে এখন। সত্যি সত্যি খিদে লাগলেও সেটা মুখ ফুটে বলতে পারবে না মিষ্টি, কিন্তু আহনাফকে যত দেখে তত মুগ্ধ হয় মিষ্টি। এত ভালো কিভাবে হয় কেউ? আমার খিদে পাইনি স্যার। চেহারা দেখে বোঝা যাচ্ছে সেটা। এখন চুপচাপ খেয়ে নাও, আমি খাইয়ে দিতে পারি না কাউকে, তাই তোমাকে নিজেই খেতে হবে। চকলেট পরে কেউ বরং। কিন্তু নতুন ফোন কেন? আমার এই ফোনটা তো ঠিকঠাক চলছে। দরকার না হলে রেখে দাও, পরে ব্যবহার করবে। আমার মনে হলো তাই কিনলাম। মিষ্টি মাথা নেড়ে বলল। আহনাফ উঠে গিয়ে পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাসটা এনে মিষ্টির পাশে রাখলো। খেতে শুরু করো, এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে না? মিষ্টি আর ইতস্তত না হয়ে আস্তে আস্তে খেতে লাগলো। ভীষণ খিদে পেয়েছিল মেয়েটার। আহনাফ বসে বসে ওর খাওয়া দেখছে। অর্ধেক খাওয়ার পর মিষ্টির মনে হলো সামনে থাকা লোকটাকে একবার সাধলো না কেন। ইস, কি লজ্জা। আপনি খেয়েছেন রাতে? আসুন একসাথে খাই বরং। আমি খেয়েছি, তুমি খাওয়া শেষ করো। আর একটা জিনিস দেওয়ার আছে। আবার কি? আগে খাওয়া শেষ করো।
আচ্ছা। মিষ্টি আরও কিছুটা খাবার খেয়ে বাকিটুকু আর খেতে পারছে না। খাবার নষ্ট করলে আনাপ কি না কি ভাবে সেই ভয়ে চুপচাপ বসে আছে। আনাপ ফোনে কিছু একটা দেখছে। হুট করে মিষ্টির দিকে দৃষ্টিপাত করতে দেখে মিষ্টি ইতস্ততভাবে মাথা নিচু করে খাবারের মধ্যে আঙুল নেড়ে চেয়ে যাচ্ছে। হাত দিয়ে এসো, যাও। এত ইতস্ত হওয়ার কি আছে? আমি কি তোমার কাছে নতুন কোনো মানুষ? মিষ্টি মৃদু হেসে মাথা নাড়ল শুধু। বসা থেকে উঠে গিয়ে হাত ধুয়ে আসলো। শাড়ি পরার অভ্যাস নেই মেয়েটার, তাই একটু অস্বস্তি লাগছে বটে। মিষ্টিকে বসতে দেখে আহনাফ পকেট হাতড়ে একটা ছোট্ট বক্স বের করলো। মিষ্টি স্থির হয়ে বসে আহনাফের দিকে তাকিয়ে আছে। বক্সটা খুলে একটা সোনার আংটি বের করে মিষ্টির দিকে এগিয়ে বলল, এটা তোমার জন্য, হাত দাও, পরিয়ে দিচ্ছি। এসবের কি দরকার ছিল? বিয়ের প্রথম রাত্রি স্ত্রীকে উপহার দিতে হয়, বুঝলে? মিষ্টি মুচকি হেসে মাথা নাড়ালো। আহনাফ ওর ডান হাতের আঙুলে আংটি পরিয়ে দিল। মিষ্টি মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং অবশ্য অন্ধকারের পরে আলোর মুখ দেখান। আপনি মন থেকে আমাকে মেনে নিয়েছেন স্যার? এটা কেমন প্রশ্ন? তুমি আমার স্ত্রী, মন প্রাণ সব কিছু দিয়ে যদি না মানতাম তবে তুমি এখন আমার গিরিয়ে থাকতে? মিষ্টি চুপ করে গেল। বোকা বোকা প্রশ্ন করে ফেলেছে ভেবে নিজেকেই বকাঝকা করছে। আহনাফ বসা থেকে উঠে মিষ্টিকে উদ্দেশ্য করে বলে উজু করে আসতে। বিয়ের প্রথম রাতে স্বামী স্ত্রী একসাথে নফল নামাজ আদায় করতে হয়। মিষ্টি আহনাফের কথা মতো অজু করে আসে। দুজনে একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষে কিছুক্ষণ দুজন টুকটাক কথা বলে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। এখন আহনাফের আজ কিছুতেই ঘুম আসছে না। যতই অন্যায় করুক সে মানবী, আজ তো তারই থাকার কথা ছিল এই বাসর রাতে। মানুষগুলো কথা দেয় শুধু মুহূর্ত সুন্দর করতে। ওদের কাছে যেগুলো সময় উপভোগ করার কথা মাত্র, বিপরীত দিকে থাকা মানুষটার জন্য তা কতটা মারাত্মক স্মৃতি হিসেবে কাজ করে তা যদি তারা বুঝতো। অস্থিরতায় আর শুয়ে থাকতে পারল না আহনাফ। শোয়া থেকে উঠে বসলো। মিষ্টি ঘুমিয়ে গেছে। জিম লাইটের মৃদু আলোয় কেমন স্নিগ্ধ নিষ্পাপ লাগছে ওর চেহারাটা। মিষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে আহনাফের মস্তিষ্ক থেকে স্মৃতিগুলো ঝাপসা হতে লাগলো। মেয়েটার আপাতমস্তক নজর বুলাতে আহনাফ কিছুটা বেসামাল হয়ে গেছে। শাড়ির আঁচল সরে যাওয়ার ফলে ক্রমাগত শ্বাস প্রশ্বাসের মিষ্টি উন্মুক্ত বুকের উঠানামা দেখে আহনাফের ঘোরের মধ্যেই আটকে যাচ্ছে যেন। নিজের দৃষ্টিকে সংযত করে অন্যদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু ঠিক সামলাতে পারল না নিজেকে। আবারও মিষ্টির দিকে তাকাল। উন্মুক্ত কোমরের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে নড়েচড়ে উঠল মিষ্টি। আকস্মিক ঘটনায় আহনাফ বোকাবনি গেল। নিজেকে করার শাসন করেও বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল সে, কিন্তু না, শরীরের উন্মাদনা কিছুতেই আজ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না যেন। মিষ্টির দিকে ফিরে শুয়ে দেখলো মেয়েটা এবার তার দিকে ফিরে বেগড়ে ঘুমাচ্ছে। আহনাফ আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ক্রমেই চুম্বনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার মিষ্টির ঘুম এরই মধ্যেই ভেঙে গেছে, কিন্তু কিছু বলছে না। চুপচাপ আহনাফের স্পর্শ উপভোগ করছে সে। আহনাফ ধীরে ধীরে মিষ্টিকে নিজের করে নিচ্ছে। মিষ্টি প্রথম সবকিছু উপভোগ করলেও শেষ মুহূর্তে এসে কেমন অস্থির হয়ে উঠেছে। আহনাফের গভীর স্পর্শে মেয়েটা ভিন্ন ভিন্ন পুরুষের ঘৃণ্য আচরণে স্মৃতি হাতড়ে যাচ্ছে। না, দূরে সরে যান, দূরে দূরে, না। হাসুমকা মিষ্টি মৃদু চিৎকারে হতচকিত হয়ে গেছে আহনাফ। কি হয়েছে মিষ্টি, ঠিক আছে তুমি? মিষ্টিকে ছেড়ে কিছুটা দূরে সরে বসে পোশাক ঠিক করতে করতে আহনাফ জিজ্ঞেস করল। মিষ্টি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আশেপাশে উদ্ভ্রান্তের মতো তাকাচ্ছে। বিছানার চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়ে জড়সড় হয়ে বসে আছে। আহনাফের একটু সময় লাগলো বিষয়টা বুঝতে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে ওর। কেন আজকেই কাছাকাছি যেতে হলো? কয়েকদিন অপেক্ষা করলে কি এমন হতো? মেয়েটা ওপর ওপর যতই স্বাভাবিক থাকুক, মানসিকভাবে এখনো স্বাভাবিক হতে পারেনি। মিষ্টি কথা না বলে হুট করে ফুপিয়ে কেঁদে উঠতে আহনাফ তড়িৎ গতিতে ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। সরি মিষ্টি, আই এম এক্সট্রিমলি সরি। এমন ভুল আর কখনো হবে না। প্লিজ স্বাভাবিক হও মিষ্টি। আশেপাশে তাকিয়ে দেখো, এটা আমি আহনাফ, অন্য কেউ না। মিষ্টি বিষয়টা বুঝতে পেরে আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আহনাফ মিষ্টি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে শুইয়ে দিল ওকে।
ঘুমাও মিষ্টি, কিছু হয়নি, সব ঠিক আছে, ঘুমাও এবার। মিষ্টি ফোপাতে ফোপাতে বাচ্চাদের মতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যায়। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে ডিম লাইটটা অফ করে। মিষ্টির বিয়ের পাট চুকে যাওয়ায় বাবার বাড়ি থেকে আজই চলে যাবে মেহেক। এমনিতে এখানে থাকা রোশনের জন্য সবসময় বিপজ্জনক। একবার গুলি খেয়ে শরীরে অনেক ক্ষতি হয়ে গেছে, দ্বিতীয়বার এমন কিছু হোক কিছুতেই চায় না মেহেক। তাই বাবা মাকে বিদায় জানিয়ে বিকালের ম্লান আলোতে রোশনকে নিয়ে জঙ্গলের দিকে এগোচ্ছে মেহেক। নদী পার পর্যন্ত অটোরিকশা এসেছিল, তারপর তো হেঁটেই যেতে হয়। আঞ্জুম বেগম একবারে একা হয়ে গেছেন এখন। মেয়েকে বিয়ে দিয়ে ঘরটা কেমন খালি হয়ে গেছে, কিন্তু কি আর করার, মেয়ে হয়ে যখন জন্মেছে আজ হোক কিংবা কাল, শ্বশুর বাড়ি তো যেতেই হতো। আমাকে কেন মারছেন না? এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু 1000 গুণ বেশি ভালো। রোজির রাগান্বিত স্বরে বলা কথাগুলো সবুর শান্তভাবে দাঁড়িয়ে শোনল। মেয়েটা এখানে আছে প্রায় মাসখানিক হবে, তবু মাথা নত করতে রাজি না। সবুর চায় রোজিকে বিয়ে করে সংসার করতে, কিন্তু রোজি সে চায় মুক্তি। রোজি, আমি তোমাকে ভালোবাসি, দয়া করে একবার সুযোগ দাও আমাকে, আমি তোমার মতো সব কিছু করব। সবুরের এক কথায় বিরক্ত রোজি, কিন্তু কিছু তো করার নেই। এই জঙ্গলে বসে কি বা করার আছে তার? বন্ধুদের তো আগেই মেরে ফেলেছে ডাকাতগুলো। ভালোবাসি ভালোবাসি, এই এক কথা শুনতে শুনতে ক্লান্ত আমি। আমি তো আপনাকে ভালোবাসি না, জোর করে কি ভালোবাসা হয়? রোজি শহরের মেয়ে, তার পক্ষে কখনোই জঙ্গলে বসবাস করা একজন ডাকাতকে মেনে নেওয়া সম্ভব নয়। তাই সে সবার এমন কথা বলে সবুরও ছাড়বার পাত্র নয়। এভাবে টানা 6 মাস জঙ্গলে একসাথে থাকতে থাকতে একসময় সবুর ও রোজির সম্পর্কে উন্নতি আসে। একটা সময় বিয়ে করে দুজনে। জঙ্গলের বাকি ডাকাতদের মধ্যে কয়েকজন রোজিকে চাইতো, কিন্তু ভয়ে কিছু বলতে সাহস পেত না। যতই হোক সুন্দরী মেয়ে, ডাকাতদের তো হুঁশ থাকে না। কিন্তু ডাকাতদের অবশ্য পুরোপুরি দোষ দেওয়া যায় না। রোজি নিজেই প্রায়শই নিজের আবেদনময়ী অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে বেসামাল করে দিত। ফলশ্রুতিতে একদিন একজন ডাকাত রোজির সাথে অন্তরঙ্গ হতে গেলে সবুর তা দেখে ফেলে। শুরু হয় নিজেদের মধ্যে লড়াই, আর রোজি সেই লড়াইয়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় জঙ্গল থেকে। সবুর বিষয়টা টেরও পায় না, কারণ তখন সবার মধ্যে কথা কাটাকাটি মারামারি চলছিল। তবে পরে সবুর নিজের ভুল বুঝতে পারে। রোজি গত 2টি বছর তার সাথে শুধু অভিনয় করে গেছে। হ্যাঁ, ভালোবাসার অভিনয়, আর সুযোগ বুঝে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে পালিয়ে গেছে সে। ভাবতেই সবুর বারবার অবাক হতো, অথচ এতগুলো দিন কি নিখুঁত অভিনয় করেছিল মেয়েটা। রোজি গত 2টি বছর সবুরের সাথে শুধু অভিনয় করে গেছে। হ্যাঁ, ভালোবাসার অভিনয়। বাবা আসবো? ছেলের ডাকে সম্বি ফিরে পেলেন সবুর হোসেন। অতিথির স্মৃতি হাজরে দিশেহারা হয়ে গেছেন কিছুটা। তবে ছেলের এমন আচরণে এর মধ্যেও কিছু তো অবাকই হলেন। এসো। তা আজ হঠাৎ অনুমতি নিলে? শরীর খারাপ ঠিক আছে তো? রোশন বাবার সামনে চেয়ারে বসে মুচকি হাসল। সবুর হোসেনও তাল মেলালো সাথে। পকেট ভালো হলেও দেখছি সহ্য হয় না তোমার। বুঝলাম। তা কেমন আছো? কেমন কাটলো এতদিন? থেকে লাইটার বের করে ছোটের কোণে সিগারেট গুজে আগুন ধরল রোশন। অনেক ভালো। জঙ্গলের বাইরে যে এত সুন্দর একটা জীবন রয়েছে আগে কখনো বুঝিনি। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সবুর। বাবা কেমন কাটালে এতদিন? বুঝলেও কি লাভ রোশন? আমাদের জগৎ এই জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ। আমরা চাইলেও বাইরের দুনিয়ায় স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো না। বাবার কথাগুলো অমূলক নয় তা ভালো করে জানে রোশন, কিন্তু মেঘকে নিয়ে আর 5টা দম্পতির মতো সহজ স্বাভাবিক জীবনযাপন করার লোভও তো সংবরণ করতে পারছে না ও। তা ঠিক। আচ্ছা বাবা, কদিন ধরে একটা প্রশ্ন করব করেও করা হচ্ছিল না, তার মধ্যে গেলামও বাড়িতে, তাই এক্ষুনি জিজ্ঞেস করব। সবুর হোসেন নড়ে চড়ে বসলেন। ছেলের হাবভাব বেশ সিরিয়াস। হ্যাঁ, জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করার আছে? বাবা, আমি কি পড়ালেখা করেছিলাম? না মানে আমি তো মোটামুটি ইংরেজি পড়তে পারি। কলেজে না পড়লে তো এসব পারার কথা না। তাছাড়া আমার তো কিছু মনেও পড়ে না। আমার ছোটবেলা কৈশোর কিচ্ছু মনে নেই আমার। শুধু এই জঙ্গল থেকেই সব কিছু শুরু। রোশনের প্রশ্নে হতচকিত হয়ে গেছেন সবুর। তিনি কখনো আশা করেনি রোশন কখনো এইসব নিয়ে ভাববে, কিন্তু এখন কি উত্তর দিবেন তিনি? সবকিছু জেনে ফেললে যদি রোশন ওনাকে ঘৃণা করে কিংবা এখান থেকে চলে যায়, না, এসব কিছু সহ্য করতে পারবেন না সবুর হোসেন।
রোজিকে হারিয়ে এই রোশনকেই এই জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছে। বাবার নীরবতা দেখে রোশন ফের শুধালো। বাবা, হ্যাঁ, কিছু বলছো না কেন? আসলে বছর 5 আগে তোমার একবার মাথায় গুরুতর আঘাত লেগেছিল, সেজন্য শর্টটাই মেমোরি লস হয়েছে। ডাক্তার বলেছিল যে কোনো সময় সব কিছু মনে পড়ে যাবে। এ কথা তো তোমাকে তখনও বলেছিলাম আমি, তুমি ভুলে গিয়েছিলে রোশন। বাবার কথা স্মৃতির পাতা হাতড়ে যাচ্ছে রোশন। আসলে এমন কিছু হয়েছিল বলে মনেই পড়ছে না ওর। তবে বাবা যখন বলেছে এটাই সত্যি ভেবে নিজেকে শান্ত করলো রোশন। ও তাই বলো, কিন্তু আমি কোথায় পড়ালেখা? রোশনের কথা শেষ হওয়ার আগে ঘরের বাইরে থেকে মেয়েকের কণ্ঠস্বর ভেসে এলো। বাবা, রোশন আপনারা খেতে আসুন। মেয়ে খেতে ডাকছে, চল চল আগে খেয়ে আসি। ছেলের বউয়ের হাতে রান্না মিস করা যায় না। সবুর হোসেন রোশনের আগে ঘর থেকে বেরিয়ে গেলেন। রোশনের বিষয়টা বাদ দিয়ে বাবার পিছন পেছন ঘর থেকে বেরোলো। আজকের আকাশ পরিষ্কার, বৃষ্টি হয়নি। সেই সুযোগে সবাই মিলে ইটের চুলায় রান্না করে খাওয়ার আবদার করেছিল মেয়েকের কাছে। মীরার হাতে রান্না খেতে খেতে সকালে একটু একটু বিরক্ত, তাই শেষ বিকেলে রান্না করতে বসেছিল মেহেক। মীরা সাথে সাহায্য করেছে ওকে। গরুর মাংস, মুরগির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও সব কিছু রান্না হয়েছে আজ। বলতে গেলে জঙ্গলে মহাভোজ আজ। এতজনের রান্না করতে কষ্ট হয়েছে সুন্দরী? পাশাপাশি হাঁটছে রোশন ও মেহেক। সবুর হোসেন আগে পাকে গেছেন খাবারের জায়গার দিকে। আরে না, মীরা আপু সাহায্য করেছো তো, সেজন্য তেমন কষ্ট হয়নি। বুঝতে পেরেছি, এরপর থেকে আর কখনো এত কষ্ট করতে হবে না তোমাকে। এত আহ্লাদি হতে হবে না, তাড়াতাড়ি চলুন, সবাই খাওয়া দাওয়া করার জন্য অপেক্ষা করছে। যথা আজ্ঞা সুন্দরী আমার। মেঘ মুচকি হেসে এগোতে লাগলো, সাথে রোশনা। চারিদিকে ছিচি পোকার ডাক, মাঝে মধ্যে ব্যাঙও ডাকছে। রাতের আধার কাটতে অনেকগুলো মোমবাতি জ্বলছে চারিদিকে, সাথে কয়েকটা চার্জার লাইটও। এগুলো চার্জ দেওয়ার জন্য আলাদা লোক রাখা আছে ওদের। সবাই আজ একসাথে খাবে বলে মাটিতেই হোগলাই বসেছে, কারণ একসাথে এতজন তো চেয়ার টেবিলে বসা সম্ভব না। সবাই দুই সারিতে বসে খাবারের জন্য অপেক্ষা করছে। মেঘ আর মীরা সবাইকে এক এক করে খাবার পরিবেশন করছে। সবাই আস্তে আস্তে খেতে শুরু করেছে। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে। লিমন প্লেট এগিয়ে দিয়ে মুচকি হেসে পড়ল, ভাবি এদিকে একটু মুরগির মাংস দিন। মেঘও সাহস মুখ করে গেল ওর দিকে। লিমনের রেখা দেখে আরো কয়েকজন তরকারি নিল, সাথে পোলাও। সবার খাওয়া দাওয়া দেখে বেশ স্বস্তি পাচ্ছে মেয়ে। শেষমেশ ডাকাতের সঙ্গে সংসারটা জুড়েই বসলো মেয়েটা। বহুতল ভবনের সামনে গাড়ি থামিয়ে আশেপাশে নজর বুলিয়ে নিলেন নাহিদ আলম। বয়স আনুমানিক 40, দেখতে শ্যামবর্ণ, আপাতমস্তক ভদ্রলোক। গাড়ি থেকে নেমে সোজা সামনের বিল্ডিং এ প্রবেশ করলেন তিনি। গার্ডরা ওনাকে দেখা মাত্র কাউকে কল করে একজন ভদ্রলোক এসেছেন নাহিদকে এগিয়ে নিতে। পরিচিত কাউকে দেখে নাহিদ আলম মুচকি হেসে তার সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হয়। 4 তলার উত্তর দিকের বৃহৎ রুমের জরুরি মিটিং আজ। নাহিদ আলম রুমে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। সবাইকে বসতে বলে নিজেও বসেন। স্যার, আমরা সব প্ল্যান করে ফেলেছি। আগামীকাল থেকেই আমাদের মিশন শুরু করতে যাচ্ছি। আপনার সামনে রাখা ফাইলে সব কিছু ডিটেলস আছে। নাহিদ আলমকে উদ্দেশ্য করে বসলেন রিজভী আহমেদ। নাহিদ আলম সবার দিকে দৃষ্টিপাত করে শোধালেন, হ্যাঁ স্যার। কবির খানের সংক্ষিপ্ত উত্তর। নাহিদ আলম আজকের মতো ফাইলে সবকিছু চেক করে সবাইকে অনুমতি প্রদান করে আবারও গাড়ি চেপে বসেন। উদ্দেশ্য শহরের অন্য একটা মিটিংয়ে জয়েন করা। আহনাফ মিষ্টির জীবনে আসার পর মিষ্টির জীবনটা ওর কাছে স্বপ্নের মতো সুন্দর লাগছে। মনে হচ্ছে এতদিনের সব অন্ধকারের মধ্যে আহনাফ এক টুকরো আলো। আলোর বিচরণ ধীরে ধীরে মিষ্টির জীবনে সমস্ত অন্ধকার শেষ করে দিচ্ছে। আহনাফের বাবাও খুব ভালো মানুষ। আহনাফ যখন বাড়িতে থাকে না তখন ওনার সাথে গল্প করে সময় কাটে মিষ্টি। তাছাড়া আহনাফ ওকে প্রতি সপ্তাহে একবার বাবার বাড়ি দিয়ে আসে। মেয়ের সুখে মিষ্টির বাবা মাও খুশি। বিছানায় একা একা শুয়ে আছে মেহেক। রোশন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। মন মানসিকতা বিশেষ ভালো না লোকটার। কিভাবে জঙ্গল থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে বাঁচা যায় সেই নিয়ে সবসময় চিন্তিত থাকে রোশন। নিজে এই জীবন কাটালেও রোশন চায় না ওর সন্তানও এইসব অনৈতিক কাজকর্ম করুক। আজকাল রোশন ডাকাতি খুব কম করে, একেবারে যেখানে না গেলেই নয় সেখানে যায়। সবুর হোসেন বলেছিলেন
এই প্রসঙ্গে। সব যদি ডাকাতি ছেড়ে দেয় এখন তাহলে খাবে কি? আর প্রশ্ন যে কতটা যুক্তিযুক্ত তা তো রোশন নিজেও জানে। কি হয়েছে আপনার? মেঘ শোয়া থেকে অবস্থায় সুথালো। রোশন পেছনে ফিরে তাকিয়ে বলে, কিছু না, তুমি ঘুমাও, আমি সিগারেট শেষ করে আসছি। অন্য সময় হলে মেঘ সিগারেটের জন্য রাগারাগি করতো, কিন্তু এখন রোশনের মন মেজাজ খারাপ বলে কিছু বলল না। সত্যি বলতে মেহেকও নিজেও তো এইসব নিয়ে চিন্তিত থাকে, কিন্তু সবসময় চিন্তা করলে তো কোনো সমাধান হবে না। মেঘ শোয়া থেকে উঠে ধীর পায়ে রোশনের পেছনে এসে দাঁড়ালো। রোশন আকাশের দিকে তাকিয়ে আছে, চাঁদ দেখছে নাকি তারা গুনছে বোঝা মুশকিল। তবে হঠাৎ করে মেঘ ওকে পেছন থেকে জড়িয়ে ধরায় সব চিন্তা ভাবনা উধাও হয়ে গেল। আজ পর্যন্ত মেঘ সজ্ঞানে কখনো রোশনকে জড়িয়ে ধরেনি। অহেতুক চিন্তা করে শরীর খারাপ করবেন না। মেঘের কথায় মুখোমুখি ফিরে দাঁড়ালো রোশন। মেঘ আবারও জড়িয়ে নিল ওকে। রোশন চোখ বন্ধ করে পিঠে হাত দিয়ে আঁকড়ে ধরল মেঘকে। মেঘ রোশনের বক্ষে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে কেঁপে উঠল রোশন। সুন্দরী, কি করলে এটা? বউ আমার জীবনে প্রথম আদর করলো। মেঘ রোশনকে আর একটু চমকে দিয়ে পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে একটু উঁচু হয়ে নিল। নাকে নাকে ঠিকই ফিসফিস করে বলল মেয়েটা, হ্যাঁ, আজকে আপনার বউ আপনাকে আদর করবে মিস্টার হট সস, ডাকাত রসুন। রোশন ঠিক করেই হেসে দিল এমন অদ্ভুত নাম শুনে। মেঘ হাসল না, বরং রোশনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় স্থির হয়ে গেছে রোশন। বেচারও রেসপন্স করতেও যেন ভুলে গেছে। মেঘ পায়ে একটু জোরে চাপ দিতে নড়ে চড়ে উঠল রোশন। ঘটনার আকস্মিকতায় স্থির হয়ে গেছে রোশন। বেচারা রেসপন্স করতেও যেন ভুলে গেছে। মেঘ পায়ে একটু জোরে চাপ দিতে নড়ে চড়ে উঠল রোশন। মেঘকে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল নিজের সাথে। দুপুরের তপ্তরোদ চারিদিকে, পাখিরা সারি বেঁধে উঠছে। বর্ষার শেষে শরতের আকাশ দেখতে বেশ ভালো লাগছে মিষ্টির। দুদিন হলো আহনাফের সাথে কক্সবাজার ঘুরতে এসেছে ও। জীবনে প্রথমবার সমুদ্রে ঘুরতে এসে ভীষণ খুশি মিষ্টি। বসে বসে বিচে বাড়ির উপর আঙুল দিয়ে আঁকিবুকি করছে মেয়েটা। সাদা রঙের থ্রি পিসে একেবারে শুভ্র পরীর মতো লাগছে ওকে। আশেপাশে অনেক পর্যটকের ভিড়, যে যার মতো সময় কাটাচ্ছে। আহনাফ একটু দূরে ডাব কিনতে গেছে। কি করছো? আহনাফ হাতে ডাব নিয়ে মিষ্টির পাশে দাঁড়িয়ে শোধালো। মিষ্টি বসা থেকে উঠে দাঁড়ালো, ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই উত্তর দিল, দেখো। আহনাফ বালির উপর দৃষ্টিপাত করলো। আহনাফ প্লাস মিষ্টি লেখা লাভের মধ্যে মুচকি হাসলো আহনাফ। মিষ্টির সাথে সম্পর্কটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে এখন। অবশ্য এই ক্ষেত্রে আহনাফের অবদান বেশি। সবসময় পুতুলের মতো আগলে রাখে মেয়েটাকে, সমস্যা হলে শান্তভাবে বোঝায়। বাহ, সুন্দর লাগছে তো। বুঝতে পেরেছি। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি খেতেও দিবে? মিষ্টি হেসে বলাতে আহনাফ যেন বুকে সূক্ষ্ম প্রেমের ব্যথা অনুভব করল। প্রিয়তমার হাসি যে মারাত্মক। এই নাও। আহনাফ মিষ্টির দিকে একটা ডাব এগিয়ে দিয়ে নিজেও ডাবের পানি পাইপ দিয়ে খেতে লাগলো। খেতে খেতে দুজনই পাশাপাশি হাঁটতে হাঁটতে সময় উপভোগ করছে। পৃথিবীতে কোনো মানুষই মূল্যহীন নয় যে মানুষটা একজনের কাছে জাস্ট কিচ্ছু না, আবার সেই মানুষটাই অন্য কারো কাছে তার পুরো পৃথিবী। সঠিক স্থানে না যাওয়ার পর্যন্ত তারা তাদের প্রাপ্য মূল্য পায় না, এটাই বিষয়। শুনছো, ইদানিং ভয় লাগছে খুব। কি যে হবে রোশনদের। রাতের খাবার খেতে খেতে আঞ্জুম বেগমকে উদ্দেশ্য করে বললেন সিদ্দিক। আঞ্জুম বেগম ঠিক বুঝতে পারলেন না বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, কেন? রোশনদের কি হয়েছে? বাজারে টিভিতে খবর দেখলাম, প্রশাসন দেশের বিভিন্ন জায়গা থেকে ডাকাতদের আটক করছে। সবাই বলাবলি করছিল দেশের ডাকাতদের উপদ্রব বেড়েছে, সেই জন্য এতটা তৎপরতা। তাহলে তো চিন্তার বিষয়। ফোন দিয়ে যে কথা বলবো তাও তো পারবো না। 10 বার কল দিলে একবার ঢুকবে হয়তো। আঞ্জুম নিজেও খেতে বসেছে। সিদ্দিক এর মধ্যে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছে বসে আছেন। মেয়ে জামাই জন্য চিন্তা, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন না। মেহেক এখন ওদের সাথে থাকে, তাই সমস্যা মেহেকের জন্য সমান। আমি তো কতবার কল দিলাম, ঢুকছে না। মেহেক কখন কল করবে তার ভরসায় থাকতে হবে এখন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সিদ্দিক। আঞ্জুম কিছুটা বিরক্তি নিয়ে বললেন,
মেহেকের উচিত ছিল ওই ডাকাত ছেলেকে ছেড়ে দেওয়া। যতই হোক, ওভাবে থাকাকে কি জীবন বলে? আজীবন জঙ্গলে, মেয়েটার সংসারে সুখ পাচ্ছে না, বাইরের জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছে। মিষ্টিকে দেখো, বর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আলহামদুলিল্লাহ সুখে আছে। কিন্তু মেহেক, ওর কি হবে বলো? বেগমের প্রশ্নের উত্তর সিদ্দিক আহমেদের কাছে নেই। কঠিন বাস্তবতা এটাই যে মেহেকের জীবন আর কখনো স্বাভাবিক হবে না। এখন শুধু অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া কিচ্ছু করার নেই। ঘুম ঘুম চোখে কিছু স্মৃতি মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে সবুরের। একটা অ্যাক্সিডেন্ট, একটা ছেলে, তারপর গুলির আওয়াজ, তারপর অস্থিরতায় ঘুম ভেঙে হাঁপাতে হাঁপাতে শোয়া থেকে উঠে বসলেন সবুর। আশেপাশে নজর বুলিয়ে দেখে নিলেন একবার স্বপ্ন ছিল না স্মৃতি, সব কিছু সত্যি ছিল। এত বছর যেসব ভুলেছিল আজকাল কেন সেসব জ্বালাতন করে? তাহলে কি সময় এসে গেছে রোশনের সব কিছু জানার? না না। সবুর হোসেন শোয়া থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন নিমিষেই। রোশন থাক না, আমি করে নিব। চুপ করো সুন্দরী, আমি চুলে তেল দিয়ে দিব। একটা মাত্র বউ আমার। মেঘ চুপ করে কেন? তখন থেকে না করেই যাচ্ছে, কিন্তু রোশন নাছর বান্দা। চুলে তেল দিয়ে বিনুনি করে দিবে মানে দিবেই। মেঘ বসে আছে খাটে, রোশন পেছনে বসে চুলে তেল লাগাচ্ছে। সব তেল এক জায়গায় দিলে হবে? সব জায়গায় দিচ্ছি, প্রথম প্রথম একটু একটু ভুল হয়, বুঝলে সুন্দরী? হ্যাঁ, খুব বুঝেছি। আচ্ছা, তুমি আমাকে এখনো আপনি আপনি বলে ডাকো কেন? তুমি সম্বোধন করলে কি হয়? রোশন কিছুটা অভিমান নিয়ে বলল কথাটা। মেঘ মৃদু হেসে পড়ল। কিন্তু সম্পর্ক আপনিতেই সুন্দর। ভালোবাসতে পারলে তুমি আপনি কোনো বিষয় না, বরং প্রতিটা ডাকে স্পেশাল। এত কথা বুঝি না। আমি আপনাকে আপনি বলেই ডাকবো। রোশন তেলের বোতল পাশে রেখে চিরুনি হাতে নিল। আসলে বউটা আমার মোটামুটি তেরা। ঘাট তারা হবে না। রোশন শব্দ করে হেসে উঠল। মেঘ চুপচাপ বরের চুল আঁচড়ানো উপভোগ করছে। মাঝে মধ্যে মনে হয় এক জীবনে এত সুখ কপালে লেখা ছিল। হ্যাঁ, এই ভালোবাসাটুকু সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে, আগলে রাখলে, মেয়েদের জন্য সব জায়গায় স্বর্গ। মেঘের কাছেও এই জঙ্গলই এখন সবকিছু হবে। আউচ! মেঘের শব্দে নড়ে চড়ে উঠল রোশন। কি হয়েছে, লাগলো? আস্তে আস্তে। আর হবে না, তুমি নিজেই আশ্রে নাও, আমি মনে হয় ব্যথা দিচ্ছি। রোশন কিছুটা মন খারাপ করে বলল। মেঘ চুলগুলো না আঁচড়ে খোপা করে নিল। রোশনের মুখোমুখি বসে শুধালো। ভালোবাসেন? সন্দেহ হচ্ছে? প্রশ্ন করেছি, উত্তর দেবেন। পাল্টা প্রশ্ন নয়। হটশট ডাকাত বর। আহ, কি কিউট লাগে কথাটা, হটশট। রোশন কিছুটা মন খারাপ করে বলল। ভালোবাসি 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 সুন্দরী। ব্যাস, আর থাক। বেশি ভালোবাসা আবার বেশি দিন টেকে না। মেঘ হেসে রোশনের বুকে মৃদু কয়েকটা খুশি মারল। রোশন বসা থেকে উঠে দাঁড়ালো, ঘরের এক পাশে গেল। কথা বলতে বলতে ফের এগিয়ে এলো মেহেকের কাছে। শেষ নিঃশ্বাস অবধি টিকবেই ভালোবাসা? চুপ করুন, এসব আর বলবেন না। মেঘ বসা থেকে উঠে রোশনের ঠোঁটে আঙুল চেপে ধরে পড়ে। রোশন হেসে হুট করে হাঁটু গেড়ে বসে পড়ে। মেহেক চমকালো, থমকালো। ডু ইউ লাভ মি মাই সুন্দরী? একগুচ্ছ গোলাপের মাঝে একটা হলুদ খাম এগিয়ে দিল রোশন। মেহেক খুশিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে যে ফুলগুলো নিবে তাও পারছে না, ঠোঁটগুলি থরথর করে কাঁপছে। রোশন মেহেকের অবস্থা অবলোকন করে ফের বলে, ডু ইউ? এবার খোর কাটে মেহেকের। ছলছল নয়নে মুচকি হেসে হাত বাড়িয়ে ফুলগুলো গ্রহণ করে প্রতি উত্তরে বলে, ইয়েস, আই লাভ ইউ রোশন, আই লাভ ইউ। রোশন, রোশন। আচমকা বাবার ডাকে কিছুটা অবাকি হলো দুজন। রোশন বসা থেকে উঠে দাঁড়ালো। বাবা এই সময়? যার আগে দরজা খুলে দিন, কোনো সমস্যা হলো কিনা। মেয়েকির কথা মতো রোশন তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলতে সবুর হোসেন কিছু না বলে কয়ে পাগলের মতো রোশনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে মেহেক। রোশনের অবস্থাও তেমনি, কিচ্ছু বলার মতো বোধ শক্তিও এখন নেই যেন। মেহেক এগিয়ে গেল বাবা ছেলের দিকে। বাবা, আপনি ঠিক আছেন? কিছু হয়েছে? মেহেকের বলা কথায় রোশনও খুশি এলো। হ্যাঁ বাবা, তুমি ঠিক আছো? কি হয়েছে বলো বাবা। ছেলে ও ছেলের বউয়ের কথাবার্তা সঙ্গে ফিল সবুরের কি করেছে ভাবতে রোশনকে ছেড়ে দিয়ে হন্তদন্ত হয়ে আবার নিজের ঘরের দিকে চলে গেলেন তিনি। ওরা দুজন পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে।
পাখির কলরবে মুখরিত চারিদিক। সকালের শান্ত পরিবেশটা বেশ ভালো লাগে মিহিকে, তাই সকাল সকাল একটু একটু হাঁটতে বের হয়। রোশন গেছে সবুর হোসেনের সাথে কথা বলতে। রাতেও গিয়েছিল, কিন্তু তখন দরজা খোলেননি সবুর। বলেছিলেন সকালে কথা বলবে। সেই মতো রোশন সকাল হতে বাবার সঙ্গে কথা বলতে গিয়েছে।